জিআইএস, রিমোট সেন্সিং এবং জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। তো রিমোট সেন্সিংটা কি? দূর থেকে কোনো কিছুকে পরিমাপ করা, কোনো কিছু সম্পর্কে তথ্য সংগ্রহ করা, সেটাকে আমরা এক কথায় রিমোট সেন্সিং বলতে পারি। তো এই রিমোট সেন্সিং বা দূর সংবেদন, দূর থেকে বস্তুর সাথে সরাসরি সংযোগ না ঘটিয়ে দূর থেকে অনুধাবন করা, তাকে জানা, সেটাই হচ্ছে রিমোট সেন্সিং। এবং এই রিমোট সেন্সিং সিস্টেমটা, ব্যবস্থাটা নাসা কিন্তু প্রথম এনেছিল 1960-এর দশকের প্রথম দিকে। এই পদ্ধতিটা নাসা নিয়ে এসেছিল। তো তথ্য সংগ্রহের পদ্ধতিটা দুটো ভাগ আমরা করতে পারি, একটা এরিয়াল ফটোগ্রাফ আর একটা স্যাটেলাইট ইমেজারি। এই দুটো মূল ভাগ আমরা করতে পারি। এবার রিমোট সেন্সিং পদ্ধতিতে যাতে একটা নির্দিষ্ট সিস্টেমেটিক্যালি ওয়েতে সব কিছু কাজ চলে, তার জন্য একটা আন্তর্জাতিক নিয়ম আছে। সেটা কি না, ইউনাইটেড নেশন থেকে একটা সার্বজনীন নীতি নেওয়া হয়েছে। একটা বিষয় ভেবে দেখুন, যে কোনো দেশ যদি মহাকাশে স্যাটেলাইট রাখে, যথেষ্ট ভালো ক্যামেরা, ভালো রেজলিউশনের ক্যামেরা যদি রাখে, সে কিন্তু খুব সহজে অন্য দেশের ওপর নজরদারি চালাতে পারবে। অন্য দেশে কোথায় কি হচ্ছে তার হাতের মুঠোয় থাকবে, এবং সেটা অন্য দেশের জন্য সেটা কিন্তু একটা বড় থ্রেট হতে পারে। তো সেই কারণে ইউনাইটেড নেশন থেকে বলা হয়েছে যে এমন একটা সার্বজনীন নীতি থাকবে যাতে মানবজাতির উন্নতিতে কাজে লাগে রিমোট সেন্সিং। তো এই জন্য এটা খুব শর্ত সাপেক্ষে ব্যবহার করা হয়, এর ব্যবহার নিষিদ্ধ। আমরা রিমোট সেন্সিংয়ে কখনোই লাইভ ইমেজ কিন্তু আমরা পাই না, আমরা কিন্তু পুরাতন যে ইমেজ সেটাই কিন্তু আমরা দেখতে পাই। এবার রিমোট সেন্সিং যদি বলা হয়, রিমোট সেন্সিং শক্তির প্রধান উৎস কি না, এখানেও শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। তো সূর্যের যে রশ্মি আসে আমাদের পৃথিবীতে, আমরা কিন্তু সবটা দেখতে পাই না। যেটুকু দেখতে পাই সেটাকে বলা হয় ভিজিবল পার্ট, আর বাকিটা হচ্ছে অদৃশ্যমান ইনভিজিবল পার্ট, যেমন আল্ট্রাভায়োলেট রে, ইনফ্রারেড। তো এইগুলো থেকেও কিন্তু আমরা তথ্য সংগ্রহ করে থাকি। এবার ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি বিষয়টা কি? তো তড়িৎচুম্বকীয় শক্তির দুটো রূপ রয়েছে, একটা হচ্ছে তরঙ্গ আর একটা হচ্ছে ফোটন কণা। আলো একদিকে তরঙ্গ, আবার একদিকে কিন্তু কণা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আলো তরঙ্গ হিসেবেও তার বৈশিষ্ট্য দেখা যায়, আবার কণার বৈশিষ্ট্যও দেখা যায়। তো সেই কণাটাকে ফোটন কণা বলা হয়। তো এই শক্তিটার একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, একটা তড়িৎ ক্ষেত্র থাকে, আর চুম্বকীয় ক্ষেত্র থাকে। এবং এই আলোটা কিন্তু কম্পমান অবস্থায় এগোয়। তো তরঙ্গ দৈর্ঘ্য আপনারা জানেন, তরঙ্গ দৈর্ঘ্য এরকমভাবে তরঙ্গ এইভাবেই চলে।
এবং এই দুটো তরঙ্গের মধ্যেকার যে দূরত্ব, তরঙ্গের শীর্ষবিন্দু থেকে আর একটা তরঙ্গের শীর্ষবিন্দুর মধ্যে যে দূরত্ব, সেটাকেই তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। তো এবং এই যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক মানে ইলেকট্রিক ফিল্ডও থাকে, ম্যাগনেটিক ফিল্ডও থাকে। তো ম্যাগনেটিক ফিল্ড এরকম যাচ্ছে, আর ইলেকট্রিক ফিল্ড কিন্তু তার সাথে এইভাবে 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 এগোয়, একটার সাথে একটা এভাবে এগোয়। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম জিনিসটা কি? তো ইলেকট্রোম্যাগনেটিক আলো তরঙ্গটা কিন্তু এরকম একটা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। ইলেকট্রিক ফিল্ডও থাকে, ম্যাগনেটিক ফিল্ডও থাকে। একদিকে ইলেকট্রিক ফিল্ড এরকম কাজ করে, আর একদিকে ম্যাগনেটিক ফিল্ড এভাবে কাজ করে। এটা হলো। আর কি? তড়িৎচুম্বকীয় বর্ণালী বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তো যখনই সূর্যের আলোটা আসছে, তড়িৎচুম্বকীয় বিকিরণ, এই যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি হিসেবে, তখন বিভিন্ন কম্পাঙ্কের কিছু তরঙ্গ তৈরি হয়। বিভিন্ন কম্পাঙ্কের তরঙ্গ থাকে সেখানে, বিভিন্ন ফ্রিকোয়েন্সির তরঙ্গ থাকে। কারণ তরঙ্গ উৎপত্তি হতে গেলে কোনো কম্পমান বস্তু দরকার। তো সেই যতটা কাঁপছে নির্দিষ্ট সময়ের মধ্যে, সেটাকে তার কম্পাঙ্ক বলে। তো বিভিন্ন কম্পাঙ্কের অর্থাৎ বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের কিছু তরঙ্গ তৈরি হয়। তো এই যে তরঙ্গগুলো একসাথে তৈরি হচ্ছে তাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা তড়িৎচুম্বকীয় বর্ণালী। তো সবচেয়ে কম যে কম্পাঙ্ক সেটা হচ্ছে বেতার তরঙ্গ, আর কম্পাঙ্ক সব থেকে বেশি হচ্ছে গামা রে, গামা তরঙ্গ। ঠিক আছে, এটা মনে রাখবেন। গামা রে হচ্ছে সব থেকে, এই তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে কম, খুব সূক্ষ্ম, এবং এই সূক্ষ্ম বলেই এটা কিন্তু সব কিছু ভেদ করে চলে যেতে পারে, বড় কংক্রিটের দেয়াল পর্যন্ত ভেদ করে চলে যেতে পারে গামা রে। আর সবচেয়ে দুর্বল যেটা, মানে সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ মানে যে কম্পন, যেটা কম্পাঙ্কটা কম, সেটা হচ্ছে বেতার তরঙ্গ। ঠিক আছে, তো এই দৃশ্যমান আলো বর্ণালী বাদ দিয়ে যে তড়িৎচুম্বকীয় বর্ণালী, দৃশ্যমান আলো ছাড়াও আরও যে নানা রকমের তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি থাকে, সেইটা তড়িৎচুম্বকীয় সেই বর্ণালীটা প্রথম আবিষ্কার কে করেছিলেন? উনি হচ্ছেন উইলিয়াম হার্সেল। উইলিয়াম হার্সেল 1800 সালে উনি ইনফ্রারেড রে আবিষ্কার করছেন। তারপরে অতিবেগুনি রশ্মি, তারপরে এক্স রশ্মি, এইসব আবিষ্কার হয়, গামা রে আবিষ্কার হয়। তো এই হচ্ছে বিষয়। তাহলে গামা রশ্মি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, তারপরে হচ্ছে এক্স রে। এক্স রেও কিন্তু যথেষ্ট সূক্ষ্ম, যথেষ্ট ক্ষুদ্র তার তরঙ্গ দৈর্ঘ্য, কিন্তু গামার পরে। আর অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট এক্স রের থেকে কম কম্পাঙ্কের তরঙ্গ দৈর্ঘ্য। দৃশ্যমান আলো কোনটা? অতিবেগুনি রশ্মির পরের ক্ষুদ্র অংশ, যেটা আমাদের চোখে ধরা পড়ে, সেটা হচ্ছে দৃশ্যমান আলো। অতিবেগুনি রশ্মির পরেই এটা, যেটাকে আমরা উইবগিওর বলি, বেনিয়া সহকলা বলি, সেটা। এবার দৃশ্যমান আলোর থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য যার আছে, সেটা হচ্ছে ইনফ্রারেড রে। ইনফ্রারেড, এটা দৃশ্যমান আলোর থেকে এই তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু বড় হয়। এরপরে মাইক্রোওয়েভ, তারপরে হচ্ছে বেতার তরঙ্গ। সব থেকে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেতার তরঙ্গ। ঠিক আছে, অবশ্যই মনে রাখবেন, বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বড়,
গামা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোট। এবার এটা আমরা কেন জানলাম, আমাদের কি প্রয়োজন এটা? তো রিমোট সেন্সিংয়ের ক্ষেত্রে এই তড়িৎচুম্বকীয় বর্ণালীর একটা ব্যবহার রয়েছে। ভিজিবল রিজিয়ন, ইনফ্রারেড রিজিয়ন, মাইক্রোওয়েভ রিজিয়ন, বিভিন্ন রকমের এগুলোর প্রয়োজনীয়তা আছে। যেটা ভিজিবল রিজিয়ন সেটা মানুষের চোখে ধরা পড়ে এবং রিমোট সেন্সিংয়ের ব্যবহারটাই সব থেকে বেশি। নীল, সবুজ, লাল এই তিনটে এর মধ্যে প্রাথমিক বর্ণ। তো অন্যান্য রঙগুলো হচ্ছে গৌণ রং। আর ইনফ্রারেড রিজিয়ন কোনটা? সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিজিবল লাইটগুলো, তারপরে ইনফ্রারেড লাইট, সেটাও প্রয়োজন হয়। আর হচ্ছে মাইক্রোওয়েভ রিজিয়ন। মাইক্রোওয়েভেরও ব্যবহারটা বর্তমানে খুব আধুনিক সময়ে এটা করা হচ্ছে। তাহলে তিনটে ব্যবহার রয়েছে আমাদের জিআইএসে বা রিমোট সেন্সিংয়ের ক্ষেত্রে। রিমোট সেন্সিংয়ের ক্ষেত্রে দৃশ্যমান আলো বা ভিজিবল, বেনিয়া সহকলা যেটা, ইনফ্রারেড বা অবলোহিত, আর মাইক্রোওয়েভ বা মাইক্রোওয়েভ ক্ষুদ্র তরঙ্গ, এটা হচ্ছে অবলোহিত, এটা হচ্ছে মাইক্রো। ঠিক আছে, এইটা আমাদের রিমোট সেন্সিংয়ে ব্যবহার আছে। এবার রিমোট সেন্সিং করতে গেলে তিনটে বিষয়ের প্রয়োজন হয়। এটা বুঝতে পেরেছেন? স্যার এই তিনটে কি বললেন, এটা আরেকবার বলুন না। এই তিন ধরনের তরঙ্গ, এই তিন ধরনের তরঙ্গ রিমোট সেন্সিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। বাকি আরও তরঙ্গ আছে, গামা রশ্মি আছে, অতিবেগুনি রশ্মি আছে, এক্স রে আছে, এগুলোর ব্যবহার কিন্তু নেই। আছে কার কার না, ভিজিবল যেগুলো আমরা দেখতে পাই, ইনফ্রারেড, আর হচ্ছে মাইক্রোওয়েভ। এই তিনটের কিন্তু কাজ আছে রিমোট সেন্সিং এর ক্ষেত্রে। ওকে? হ্যাঁ স্যার, ঠিক আছে। বেশ, এবার রিমোট সেন্সিংয়ের যে মূল উপাদান, রিমোট সেন্সিংয়ের মূল তিনটে উপাদান। একটা হচ্ছে শক্তির উৎস থাকবে, প্ল্যাটফর্ম থাকবে, সেন্সর থাকবে বা সংবেদক থাকবে। এই তিনটে জিনিস থাকবে। শক্তির উৎসটা কি? এখানে যেহেতু আমরা বস্তুকে স্পর্শ করছি না, তবু তার থেকে তথ্য সংগ্রহ করছি, সুতরাং একটা শক্তি থাকতে হবে, একটা বিকিরিত শক্তি থাকতে হবে, শক্তির একটা উৎস থাকবে। তো প্রাকৃতিক ক্ষেত্রে শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। তো সূর্য থেকে যে শক্তিটা আসে কোনো বস্তুর উপর পড়লে বস্তুটার বৈশিষ্ট্য অনুযায়ী প্রতিফলন, বিকিরণ ঘটে। তাহলে কোনো বস্তুকে আমরা যদি জানতে চাই, তাহলে তার উপরে তাপ বা আলো পড়া দরকার, বস্তুর উপর পড়া দরকার। খুব ভালো করে বুঝবেন, তাপও হতে পারে, শুধু আলো নয়। বস্তুর উপর যদি তাপও থাকে, সেটা দিয়েও কিন্তু ডিটেক্ট করা যায় বস্তুটাকে। তো সূর্যের অনুপস্থিতিতে কি হবে? সূর্যের অনুপস্থিতিতে সেন্সর, এইখানেই সেন্সরের ব্যবহার হয়। তার নিজস্ব আলো সে তৈরি করে নেয়। রাডার স্যাটেলাইট যেগুলো হয়, সেগুলো কিন্তু রাতেও তথ্য সংগ্রহ করে এই পদ্ধতিতে। তাহলে একটা শক্তির উৎসের কথা আমরা পেলাম। দিনের বেলা প্রয়োজন হচ্ছে না, কারণ দিনের বেলা সূর্য থাকছে। রাত্রিবেলা সেই শক্তির উৎসটা হচ্ছে একটা সেন্সর, একটা অ্যাক্টিভ সেন্সর।
আর হচ্ছে প্ল্যাটফর্ম। এবার সেন্সর তো হলো, আলোর উৎস তো হলো রাত্রিবেলা, কিন্তু সেটাকে বহন করে নেওয়ার জন্য একটা নির্দিষ্ট মঞ্চ থাকতে হবে, এটা কি বলা হচ্ছে প্ল্যাটফর্ম। সেটা কে বয়ে নিয়ে যাবে? বিমান, কোনো উপগ্রহ। তাহলে সেই বিমান বা উপগ্রহ যে কিনা বয়ে নিয়ে যাচ্ছে সেন্সরকে, তাকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম। গ্রাউন্ড লেভেল প্ল্যাটফর্ম, এরিয়াল প্ল্যাটফর্ম আর স্পেস বর্ন প্ল্যাটফর্ম, 3 রকমের প্ল্যাটফর্ম হতে পারে। গ্রাউন্ড লেভেলে কি হয়, কোনো উঁচু জায়গাতে প্ল্যাটফর্মটা বসানো হয়, সেটা কোনো বড় টাওয়ার হতে পারে, একটা বিশাল বড় টাওয়ার আছে, সেখানে সেন্সরটা বসিয়ে দূর সংবেদন করা হচ্ছে, এটা হতে পারে প্ল্যাটফর্ম। এখানে যন্ত্রটা বসিয়ে দেওয়া হলো, সে এইখানে তথ্য সংগ্রহ করছে, চারদিকে তথ্য সংগ্রহ করছে। অথবা সেটা কোনো এরোপ্লেনের সাহায্যে সেটা বসানো হয়েছে, সে তথ্য সংগ্রহ করছে। তাহলে এরিয়াল প্ল্যাটফর্ম হলো এটা। আর হচ্ছে স্পেস বর্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন ধরনের স্যাটেলাইট বা শাটল। ঠিক আছে, তো এই 3 ধরনের প্ল্যাটফর্ম রয়েছে। আর হচ্ছে সেন্সর। বিমান বা স্যাটেলাইটে সেন্সর বসানো থাকে, এটা এমন একটা ডিভাইস বিভিন্ন বস্তুর যে তড়িৎচুম্বকীয় বিকিরণ সেটা গ্রহণ করে নেয়। বস্তু থেকে যে বিকিরণ আসছে, কোনো একটা বস্তু, সেটাকে কি করে ডিটেক্ট করা যাবে না, তার থেকে বিভিন্ন বিকিরণ বেরিয়ে আসে। ওই যে বিভিন্ন ওয়েভগুলোর কথা বললাম, বিভিন্ন রকমের তরঙ্গের কথা বললাম, কারণ সেগুলো সূর্য থেকে আসছে, আসার পর সেটা প্রতিফলিত হয়ে ওই বস্তুতে পড়ছে এবং সেটা প্রতিফলিত হয়ে সেন্সর কি করছে সেটা ধরে নিচ্ছে, সেটা ডিটেক্ট করে নিচ্ছে এবং সেখান থেকে সেটাকে একটা ইমেজে রূপান্তরিত করছে, একটা ম্যাপে পরিণত করছে। সেটা হচ্ছে সেন্সরের কাজ। তাহলে একটা শক্তির উৎস, একটা প্ল্যাটফর্ম, একটা সেন্সর। তো সেন্সরের যে টাইপটা মনে রাখবেন, সক্রিয় বা অ্যাক্টিভ সেন্সর হয়। অ্যাক্টিভ সেন্সর কোনটা? যেটা কিনা সূর্যের অনুপস্থিতিতে কাজ করে। রাডার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অ্যাক্টিভ সেন্সর, সেটা হচ্ছে রাডার। আমরা সাধারণত আমাদের সামনে যদি মেঘ থাকে আমরা কিন্তু কিছু দেখতে পাই না, কিন্তু যদি রাডারে দেখা হয় মেঘের উল্টো দিকে বস্তুর যে তড়িৎচুম্বকীয় বিকিরণ, সে রাডার কিন্তু সেটা ধরে নেয় এবং সে ডিটেক্ট করে যে ওই মেঘের পিছনে কি আছে। এটা হচ্ছে সক্রিয় সেন্সর, অ্যাক্টিভ সেন্সর, যেটা সূর্যের অনুপস্থিতিতে কাজ করে। আর প্যাসিভ সেন্সর, যেটা সূর্যের যে প্রতিফলন, সূর্যের রশ্মির যে প্রতিফলন, সেটাকে গ্রহণ করে ছবি যে তোলে, সে হচ্ছে প্যাসিভ সেন্সর। তার কাজটা কম, কারণ সূর্য থেকে অলরেডি আলো আসছে, সেই তরঙ্গ সেটা ডিটেক্ট করছে এবং তথ্যটা সংগ্রহ করছে। যেমন ক্যামেরা, ফটোগ্রাফিক ক্যামেরা, ইলেকট্রনিক ক্যামেরা, এরা কি করে? এরা সূর্যের আলোতেই কাজ করে, অন্ধকারে করে না। তো এই হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্সর। ঠিক আছে, এবার এই কিছু প্যাসিভ সেন্সর আছে যেগুলো অপটিক্যাল স্ক্যানার। স্যার, হ্যাঁ বলুন। স্যার ক্যামেরা দিয়ে তো ফ্ল্যাশ লাইট জ্বেলে তো ছবি তোলা হয়, তাহলে তো স্যার তো আলো পাঠানো হচ্ছে না। একটু জোরে বলুন, শোনা যাচ্ছে না, আরেকবার বলুন। বললাম স্যার, যখন ছবি তুলি তখন আমাদের ক্যামেরাতে একটা লাইট জ্বলে, ফ্ল্যাশ লাইট যেটা বলছে, হ্যাঁ, ওটা তো তাহলে আমরা একটা আলো তো পাঠাচ্ছি, তার পরিপ্রেক্ষিতে তো ছবিটা তোলা হচ্ছে। না না, সেটা তো সবসময় তো ফ্ল্যাশ লাইট দেয়া তো হয় না। সবসময় কি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়? সেটা সূর্যের আলো যদি না থাকে তখন আমরা ফ্ল্যাশ লাইটটা জ্বালছি। ঠিক আছে, সেটাও কিন্তু একটা অ্যাক্টিভ সেন্সারের মধ্যে আসবে।
সূর্যের আলো যখন থাকছে না, আমরা কৃত্রিমভাবে যখন সেটার উপর আলো বর্ষণ করছি বা অন্য কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সেখান থেকে আমরা নিঃসরণ করছি, সেইটা কিন্তু হয়ে যাচ্ছে অ্যাক্টিভ সেন্সর। সূর্যের আলোই যখন গ্রহণ হচ্ছে কিছু, তখন সেটা হয়ে যাচ্ছে প্যাসিভ সেন্সর। ঠিক আছে। ঠিক আছে, যেমন ধরুন এখানে কিছু যন্ত্রের নাম জানতে হবে। রেডিওমিটার। রেডিওমিটার কি করে? দীর্ঘ তরঙ্গ বিকিরণ রেডিওমিটারে ধরা পড়ে। এরিয়াল ক্যামেরা, সেটাও এক ধরনের প্যাসিভ সেন্সর। যেসব সেন্সারের ক্ষেত্রে নিজস্ব আলো বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থাকে, সেগুলো সব হচ্ছে এই মধ্যে আসবে, অ্যাক্টিভ সেন্সারের মধ্যে। আচ্ছা, এখানে কিছু অ্যাব্রিভিয়েশন জানতে হবে, যেমন SAR, সিনথেটিক অ্যাপারচার র্যাডার। সিনথেটিক অ্যাপারচার র্যাডার এটা একটা সক্রিয় সেন্সর। মেঘ ভেদ করতে পারার যে ব্যাপারটা বলছিলাম, সেটা কিন্তু এই SAR এটা করে। লিডার, এটার ফুল ফর্ম জিজ্ঞাসা করা হয়। লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং সেন্সর, এটা মূলত এই যে রেঞ্জিং কথাটা আসছে, দূরত্ব পরিমাপ করতে এই অ্যাক্টিভ সেন্সরের ব্যবহার করা হয়। লেজার রশ্মি নির্গত করা হয়, বস্তুকে আঘাত করে ফিরে আসে, সময়ের পার্থক্য দেখে দূরত্বটা আমরা মাপি লিডারের ক্ষেত্রে। লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, এটা লাইট ছেড়ে দেওয়া হলো ইনফ্রারেড, সেটা ফিরে আসছে, তো এর যে গতিপথ সেটা 2 দিয়ে ভাগ করে, মানে গতি ভাগ করলেই কিন্তু আমরা এই বস্তুটার দূরত্ব আমরা পেয়ে যাচ্ছি লিডারের ক্ষেত্রে। ঠিক আছে, এটা একটা অ্যাক্টিভ সেন্সর। ফুল ফর্মটা কি বললেন? লাইট ডিটেকশন এন্ড লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। রেঞ্জ, রেঞ্জিং। ঠিক আছে স্যার, SAR এর ফুল ফর্মটা কি বলেছিলেন? এটা হচ্ছে সিনথেটিক অ্যাপারচার র্যাডার। সিনথেটিক অ্যাপারচার র্যাডার। ঠিক আছে, তো ইমেজ অধিগ্রহণ করা হয়, ইমেজ অ্যাকুইজিশন করা হয়। রিমোট সেন্সিং চিত্র বিশ্লেষণের প্রথম ধাপ হচ্ছে ইমেজ গ্রহণ করা, ইমেজ অ্যাকুইজিশন করা। আলোক শক্তি যেটা আসছে সেটা বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করা হয়, ছবিটা ক্যাপচার করা হয়, ছবিটা তোলা হয়, বিভিন্ন তরঙ্গের মাধ্যমে ছবি তোলা হয়। ডিজিটাল ক্যামেরা থাকতে পারে সেখানে, সবচেয়ে ব্যবহার করা হয় বেশি ডিজিটাল ক্যামেরা। স্ক্যানার হতে পারে, যেটা কিছু একটা স্ক্যান করে ডিজিটাল ছবিতে রূপান্তরিত করে। তো এই জিনিসটা হয়। এবার এই যে প্ল্যাটফর্ম, 3 ধরনের প্ল্যাটফর্মের কথা বলছিলাম, এই 3 ধরনের প্ল্যাটফর্মের মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কৃত্রিম উপগ্রহ। আধুনিক বিশ্বে সবথেকে বেশি ব্যবহৃত যে উপাদান, সেটা কিন্তু এই কৃত্রিম উপগ্রহ। প্ল্যাটফর্ম হিসেবে কৃত্রিম উপগ্রহকে সবথেকে বেশি ব্যবহার করা হয়। এবং উপগ্রহ কিন্তু আবার বিভিন্ন রকমের হয়। একটা হচ্ছে জিওস্টেশনারি স্যাটেলাইট, আর একটা সান সিঙ্ক্রোনাস স্যাটেলাইট। জিওস্টেশনারি, আচ্ছা এটা আপনারা বলতে পারবেন, জিওস্টেশনারি স্যাটেলাইট কোনগুলো? স্যার, যেসব স্যাটেলাইট নিরক্ষরেখা বরাবর অবস্থান করে পুরোটাই। যেসব উপগ্রহগুলো
পূর্ব থেকে পশ্চিমে পৃথিবী যেমন আবর্তন করছে, পশ্চিম থেকে পূর্ব দিকে এইভাবে যেসব স্যাটেলাইটগুলো এইভাবে ঘুরছে, পূর্ব থেকে পশ্চিমে, সেই সব স্যাটেলাইটগুলো হচ্ছে জিওস্টেশনারি স্যাটেলাইট। নিরক্ষীয় তলে স্থাপন করা হয় বলে এটাকে নিরক্ষীয় কক্ষপথ উপগ্রহ বলা হয়। পৃথিবীকে থেকে মোটামুটি 3600 কিলোমিটার উচ্চতায়, 36,000, হ্যাঁ 36,000 কিলোমিটার উচ্চতায় এটা স্থাপন করা হয় বৃত্তাকারে। যেহেতু এটা একটা নির্দিষ্ট দ্রাঘিমা রেখাতে স্থির থাকে, অর্থাৎ এর যে গতিবেগ সেটা কিন্তু পৃথিবীর গতিবেগের সাথে সমান হয়, তো এটা যেখানে ফিক্সড আছে সেখানে ফিক্সড আছে, শুধুমাত্র সেই জায়গার ছবিটাই, কারণ পৃথিবীর সাথে সাথে ঘুরছে, শুধু সেই জায়গার ছবিটাই সে দেবে। মূলত পরিবেশ সংক্রান্ত তথ্য প্রদান করে, এই জন্যে এটাকে এনভায়রনমেন্টাল মনিটরিং স্যাটেলাইটও বলে। জিওস্টেশনারিকে এনভায়রনমেন্টাল মনিটরিং স্যাটেলাইটও বলে। এটা হলো ভারতের ক্ষেত্রে ইনস্যাট হচ্ছে এরকম জিওস্টেশনারি উপগ্রহ। আর সান সিঙ্ক্রোনাস হচ্ছে উত্তর থেকে দক্ষিণে এইভাবে আবর্তন করে, উত্তর থেকে দক্ষিণে। এটা পৃথিবী থেকে মাত্র 700 থেকে 900 কিলোমিটার উচ্চতায় এটাকে স্থাপন করা হয়। কোনো সমীক্ষা জরিপ করার জন্য এটা মূলত ব্যবহার করা হয়। পৃথিবীর সব স্থানের ছবি তুলতে পারে। মানচিত্র প্রস্তুত করা হয়, মূলত রিসোর্স মনিটরিং স্যাটেলাইট বলা হয়। সম্পদ সংক্রান্ত তথ্য এখান থেকে পাওয়া যায়, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সম্পদ তথ্য সেটা কিন্তু এখান থেকে পাওয়া যায়। এখানে একটা বিষয় আসবে, সেটা হচ্ছে ফলস কালার কম্পোজিশন, এফসিসি। সবুজ ব্যান্ডে নীল, লালের ক্ষেত্রে সবুজ, এরকম বিভিন্ন রকম ফলস কালার কম্পোজিশন ব্যবহার করা হয়। ভূমিরূপ চিহ্নিত করা যায় সহজে। ঘন অরণ্যের ক্ষেত্রে ঘন লাল থেকে খয়েরি রঙ আসে। কৃষিক্ষেত্রের ক্ষেত্রে হালকা নীল, আবার যদি আলু চাষ করা হয় সেখানে গোলাপি। জলাশয়ের ক্ষেত্রে ঘন নীল, অগভীর জলাশয়ের ক্ষেত্রে হালকা নীল, বালিয়াড়ি হলুদ, শহর বসতি নীল, তুষারাবৃত অঞ্চল সাদা। এরকম ভাবে ফলস কালার কম্পোজিশনগুলো কিন্তু আসে। এফসিসি থেকে কিন্তু প্রশ্ন হতে পারে ফলস কালার কম্পোজিশন। তো এটা তুষারাবৃত কি সাদাই হবে স্যার? হ্যাঁ, কি বলেন? তুষারাবৃতটা স্যার সাদা 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 হবে, সাদা সাদা। আর যেটা ছায়া অঞ্চল থাকে, ছায়া থাকলে সেটা কালো রঙের আসে। স্যার অরণ্যটা কি রঙের হবে? অরণ্য হচ্ছে ঘন লাল। এবার যদি ডেনসিটি একটু কম হয় সেখানে একটু খয়েরি রঙের আসে। ঠিক আছে, তো এটা আরেকটু আমরা জানবো, আর কিছু ইনস্ট্রুমেন্ট আমাদের জানতে হবে, তো সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এই পোর্শনটা এখানে